দর্শক শ্রোতা, পৃথিবীর যেখান থেকেই আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে তারা টিভির ইন্দো বাংলা ডায়লগে স্বাগতম। আমাদের আজকের বিষয় আমাদের যাপিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি দিক, হেলথ, চিকিৎসা। এবং আমরা অনেক কথাই বলছি, দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ, ভারতের স্বাধীনতার ৬৩ বছর পর, বাংলাদেশের স্বাধীনতার ৩৯ বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়গুলো নিরীক্ষা করার জন্য আমাদের সাথে আলোচনায় এসছেন পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী, প্রখ্যাত ডাক্তার এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডক্টর সূর্যকান্ত মিশ্র। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। স্বাগত। আমাদের সাথে কথা বলবেন এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসছেন প্রবাদ প্রতিম বাঙালি ডাক্তার, পাকিস্তানিদের সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন নিজের দেশের স্বাধিকারের জন্য। আমাদের বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বর্তমানে এই শেষ বয়সে, ৮০ ঊর্ধ্ব বয়সে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, যেই বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাছের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত। এই সুবিধা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা এই দুইজন চিকিৎসার দিকপালকে পেয়ে, আমি প্রথমেই শুধু চিকিৎসার জন্য নয়, যেহেতু সরকারিভাবেও বিষয়টি দেখভালের দায়িত্ব মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের, আপনাকেই প্রশ্নটি করতে চাই। এখন তো ভারতে অনেক কথা হচ্ছে, যেমন বলা হচ্ছে যে মেডিকেল ট্যুরিজম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বলা হচ্ছে 2015-তে বোধহয় 15,000 কোটি টাকার একটা টার্গেট করেছে। অনেক দামি দামি হাসপাতাল হয়েছে। বলা হচ্ছে যে চিকিৎসার মান ওই সমস্ত হাসপাতালগুলোতে, বিশেষ বিশেষ হাসপাতালগুলোতে একদম আন্তর্জাতিক মানের কাছাকাছি। তা সত্ত্বেও যে গণমানুষের রাজনীতি আপনি করেন, আপনার দল কমিটেড, ইভেন আপনার পশ্চিমবাংলার সরকার কমিটেড, সেই গণমানুষের কাছে চিকিৎসা কতটুক পৌঁছেছে, তার স্বাস্থ্যের ব্যাপারে সরকার, ভারত কতটুক সজাগ? একটা খালি আমি বলতে পারি আপনাকে যে দুটো ব্যাপারে আমাদের সঙ্গে পার্থক্য একটা সর্বভারতীয় নীতির রয়েছে। একটা হচ্ছে তার মধ্যে যে আমরা মনে করি যে আমার বাজেট বক্তৃতায় আছে, প্রথম যখন আমি প্রায় 9 বছর আগে প্রথম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাজেট বক্তৃতা দিয়েছি, ওখানে লিখেইছিলাম আমরা যে জনগণের স্বাস্থ্য সবচেয়ে নিরাপদ জনগণের হাতে, সরকারের হাতে নয়, স্বাস্থ্য দপ্তরের হাতে নয়, স্বাস্থ্যমন্ত্রীর হাতে নয়, হাসপাতাল চিকিৎসা এসবের উপরে নয়। সুতরাং জনমুখী হতে হবে। স্বাস্থ্য একটা মানুষের অধিকার, তার জন্য গণ আন্দোলন, গণসচেতনতা চাই, তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করা চাই স্বাস্থ্য কর্মসূচির রূপায়ণে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে খালি আমি বলতে পারি যে সারা দেশে যত রোগী হাসপাতালে ভর্তি হন অন্তর্বিভাগে, ইনডোর অ্যাডমিশন, পশ্চিমবাংলায় তার 73% হচ্ছেন সরকারি হাসপাতালে ভর্তি হন, কর্পোরেট হাসপাতালে না। বেসরকারি হাসপাতাল, খালি কর্পোরেট না, কয়েকটি হাসপাতাল আছে যারা
সাধারণ মানুষের চিকিৎসা, মধ্যবিত্তদের চিকিৎসা, নিম্ন মধ্যবিত্তদের পক্ষে সেটা করা সম্ভব। কালে বেসরকারি ক্ষেত্র মানে তো কেবলমাত্র কর্পোরেট ক্ষেত্র না, এখানে যেরকম রামকৃষ্ণ মিশনের একটা আছে হাসপাতাল, শিশু মঙ্গল, এরকম আছে আরও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হাসপাতাল, কিন্তু সরকারি হচ্ছে 73%। এটাতে ভারতীয় স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে 40%, সারা দেশে এটা হচ্ছে 40%। তার মানে 60%কে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানে যেখানে আমি বললাম যে 77 ভাগের দৈনিক ক্রয় ক্ষমতা 20 টাকার কম, এটাই হচ্ছে মোটামুটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। আমি আবার আসবো আপনার কাছে। আপনি ভারতীয় চিত্রটা দেখলেন, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আপনাদের কমিটমেন্টটা অনেক প্রখর, অনেক তাজা এখনো। তো সেই কমিটমেন্টের বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং খুব কাছে থেকে সেই স্বপ্নদ্রষ্টাকে আপনি দেখেছেন, আজকের বাংলাদেশ কোথায় পৌঁছেছেন? মোটামুটিভাবে বলতে গেলে তফাৎ আমাদের মধ্যে তেমন কিছু নাই। তবু বলতে হবে স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে, চিকিৎসক সংখ্যা, হাসপাতাল ইত্যাদির দিক দিয়ে পশ্চিমবাংলা মনে করে বাংলাদেশ থেকে কিছুটা ভালো পর্যায়ে আছে। লোকবল যদি ধরতে চান, ডাক্তারের সংখ্যা আগেও ছিল আমাদের চেয়ে বেশি, এখনও আছে। আমি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। আমার সেই সময় যে সমস্ত ডাক্তার ছিল, অনেকে আমার ক্লাস ফ্রেন্ড এখন এখানে আছে, কিন্তু লোকসংখ্যার অনুপাতে যে চিকিৎসক ছিল বাংলাদেশে তখন ছিল, সে পরিমাণে বাড়েনি। মেডিকেল কলেজে একটা যায়, এখন বেশ কয়েকটা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু রুগীর সংখ্যা এমনভাবে বেড়ে গেছে। কথা হলো যে আমাদের লোকসংখ্যা যেভাবে বাড়তেছে, সেই তুলনায় প্রপোর্শনালি আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থা দিতে না পারি, তাহলে আমাদের এই অবস্থা খারাপ হচ্ছে, দিন দিন উন্নতির দিকে যেতে সম্ভব নয়। সম্ভব হওয়া উচিত, কিন্তু কঠিন হবে বলে আমি বিশ্বাস করি। মোটামুটি বলতে গেলে বেশিরভাগ লোক দুই বাংলাদেশে, দুই অংশতেই বেশিরভাগ লোক চিকিৎসা পায় না। ডাক্তার যারা আছে দুই দেশেই সমান, শুধু শহরেই থাকে, গ্রামে কেউ যায় না। গ্রামের অসুবিধা আছে বলে যায় না, এবং শহরে তাদের সুবিধা আছে বলে শহরে এসে আরামে আসছে, গ্রামে গিয়ে চিকিৎসা করবে, এমন ডাক্তারের সংখ্যা খুব কম। ডাক্তার আমাদের কম, আমাদের শতকরা 80% লোক গ্রামে বাস করে। ডাক্তারদের মধ্যে শতকরা 80% ডাক্তার শহরে বাস করে। এই হিসাবে যদি দেখা হয়, একজন ডাক্তারের পেছনে কমপক্ষে 4, 5, 6, 7 হাজার লোক পরে যায়। উন্নত দেশে কয়েকশো লোকে শুধু একজন ডাক্তার দেখবার জন্য থাকে। এই সমস্ত বিষয় করে চিকিৎসা দুষ্প্রাপ্য হয়ে গেছে। যে লোকবল আছে তাদের সেই অবস্থান শহর এবং গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই, বেশিরভাগ শহরেই থাকে। সরকারও তাদেরকে গ্রামে বাড়াবার চেষ্টা করে, পারে না, ওরাও যায় না ওখানে। বলতে গেলে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত। স্বাধীনতা অর্জন করেছি, তো সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্তি পাইনি বলে সামাজিক উপকার তাদের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা, মানসিক অবস্থা নেই। সেই যে তাকে মিনিস্টার বলেন, বিষয় স্বাস্থ্য বলতে রোগের অনুপস্থিতি বোঝায় না, শুধু শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, অনেক সময় মাঝে মাঝে বলা হয় ধর্মীয় অবস্থাও চিন্তা করতে হবে। প্রতিটা জিনিস আমি এক কথায় বলি, অসুখ মানে সুখের অভাব। সেইভাবে যদি বলা হয়, আর মনের অসুখ থাকলে সেটা অসুখ, খেতে না পারলে সেটা একটা অসুখ, সামাজিক অসামঞ্জস্য থাকলে সেটা একটা অসুখ। এই সব দিক দিয়ে আমরা সব রকমের অসুখে আমরা জর্জরিত। এর কোনটা আপনি সমাধান করেন কঠিন, তো সমাধান খুঁজে বের করতে হবে। সেটা আজকের আলোচনার মাধ্যমে আমরা হয়তো জনগণের সামনে কিছু তুলে ধরতে চেষ্টা করব। ওনার কথা থেকে আসে, ডাক্তারদের তো একটা ওত আছে, সেটা ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। একটা ওত নিতে হয় যে আমি রোগীর সেবা করব, এই করব, সেই করব। এবং একজন ডাক্তার হওয়ার পিছনে তো জনগণ ব্যাপকভাবে, জনগণের পয়সাও খরচ হয়। এই মনোবৃত্তি যদি না পাল্টায়, চিকিৎসাটা কলকাতা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, বোম্বে কেন্দ্রিক, চিটাগং কেন্দ্রিক যদি থাকে, তাহলে লক্ষ লক্ষ আওয়ামের, সাধারণ মানুষের ব্যাপারটি, যেটা আপনি আগেও বলেছেন, সুদূর পরাহত থাকবে। কিন্তু আমার প্রশ্নটা হলো,
এটার পরিবর্তনের জন্য কিছু ভাবছেন, এই অবস্থাটা পাল্টানের? বুঝছি সমস্যাটা এরকম। হ্যাঁ, একটা হচ্ছে যে মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তা। স্বাস্থ্য, আমি যেটা বললাম আগে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি হচ্ছে মৌলিক সমস্যা। এই মৌলিক সমস্যার সমাধান মৌলিক সমাজ পরিবর্তন ছাড়া সম্পূর্ণভাবে সমাধান করা অসম্ভব। কিন্তু ওই মৌলিক পরিবর্তন কবে হবে তার জন্য কেউ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। ডেফিনেটলি। মৌলিক পরিবর্তনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে অবিচল থেকেই মানুষকে সে কথা বারবার বোঝাতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার মধ্যে কি করা যায় সেটা ও দেখতে হবে। আমরা যেটার উপর জোর দিই, যেটা আমি বললাম আগে, যে স্বাস্থ্য একটা অধিকার, সেই অধিকার বোধে মানুষকে জনস্বাস্থ্য আন্দোলনে সামিল করা, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তার সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে চেতনাবোধ দেওয়া, তাদের এইসব কর্মসূচির রূপায়নে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করা, পরিচালন ব্যবস্থায় তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করা, গণতন্ত্রীকরণ করা ইত্যাদি। সেটা সরকারের যদি একটা রাজনৈতিক সদিচ্ছা থাকে তা সম্ভব, এবং যে সম্ভব তার খানিকটা অভিজ্ঞতা আমাদের আছে, আমাদের এখানে আছে। আমি যেরকম, ঠিক জানি না, ডক্টর প্রফেসর ইসলাম বলতে পারবেন, আপনারা বলতে পারবেন, যে আমি দেখি কাগজপত্রে যে বাংলাদেশের যে স্বাস্থ্যসূচক গত কিছু সময় যাবৎ আমরা দেখতে পাচ্ছি উন্নত হয়েছে, এবং স্বাস্থ্য খাতে মোট সরকারি ব্যয় বেড়েছে। আমাদের দেশে, ভারতে এখন এটা 1% কাছাকাছি মোট আভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের। বাংলাদেশে বেশি, বাংলাদেশে 1% বেশি, আমাদের 1%-এর চেয়ে সামান্য একটু বেড়েছে। কিন্তু এই অনেক বছর ধরে 0.9 থেকে 1 কততে এর মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই বিনিয়োগ দিয়ে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে, আপনি এসব বললেন, কিসে কি খরচা করবে, মানে কি যুদ্ধ বিমানে খরচা করবে, নাকি স্বাস্থ্যের পুষ্টি, শিক্ষা, এসবের জন্য খরচা করবে? তো সেটা একটা অগ্রাধিকার ঠিক করতে হবে। সেটা অগ্রাধিকারটা এখনও স্বাস্থ্য পাচ্ছে না, স্বাস্থ্য, শিক্ষা এসব পেল না। কিন্তু পরিবর্তন হয়েছে, বাংলাদেশেও পরিবর্তন হয়েছে, ভারতেও পরিবর্তন হয়েছে। যেসব শিশু মৃত্যুর হার, মায়েদের মৃত্যুর হার যা ছিল, নিশ্চয়ই কমছে তার তুলনায়। কিন্তু পার্থক্য এখানে, আমরা 35, ভারত হচ্ছে 53, কেরালা হচ্ছে 12 শিশু মৃত্যুর হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট। সারা দেশের এখন শেষ মাস হিসাব হচ্ছে 53 জন, মানে হাজারে, যেটা ওয়েস্ট বেঙ্গল 35, কেরালা হচ্ছে 12 মানে হচ্ছে যে কোনো উন্নত বিশ্বের সঙ্গে, উন্নয়নশীল বিশ্ব না, উন্নত বিশ্বের সঙ্গে যার তুলনা করা যায়। তো কাজে এই যে পার্থক্য আছে, এগুলো হচ্ছে আমার বিশ্বাস যে গণ আন্দোলন, গণসংগ্রাম, তাদের চেতনা, তার প্রতিফলন ঘটা সম্ভব। কিন্তু ঠিকই মৌলিক পরিবর্তন তো প্রয়োজনীয়, সে কথাটা ভুলে গেলে মানে ঠিক হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন মৌলিক পরিবর্তনের লক্ষ্যটা মাথায় রেখে এবং অবিচল থেকে এখনো অনেক কাজ করা যায়, অনেক কাজ করতে হবে, অনেক কাজ করবার সুযোগ আছে, এবং সেটা অবহেলা করা ঠিক হবে না। আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন।